সেনাবাহিনীকে বলছি, আপনার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছেন। আসিফ, আপনি কি আসলে আওয়ামী লীগের সঙ্গে, সন্ত্রাসী বাহিনীর সঙ্গে কোনো লেনাদেনা করেছেন? শেখ হাসিনার এই পুরনো রাষ্ট্র ব্যবস্থাটা আপনারা টিকিয়ে রাখছেন, হাদিকে আপনারা গুলি করলেন, এই প্রথম গুলি শুরু হলো। তফসিল ঘোষণার পরপরই কিন্তু গুলি চালানো শুরু হয়ে গেল। প্রচার শুরু করেছে কি যে সে চলে গেছে ভারতে, তার মানে ওকে আর এখন ধরার দরকার নেই। ভারত থেকে অস্ত্র আসছে। হাদির যে আজকে তাকে যে গুলি করবার, এবং শুধু হাদি একমাত্র টার্গেট নয়, ফলে গণঅভ্যুত্থানে যতগুলো তরুণ অংশগ্রহণ করেছে, আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেছি সক্রিয়ভাবে, আজকে মূলত তাকে গুলি করার মধ্য দিয়ে টার্গেটটা সুনির্দিষ্ট করা হয়েছে শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী। এই দেশে কাদেরকে তারা রাখবে, কাদেরকে তারা রাখবে না। ফলে কার্যত যেটা তারা ঘোষণা করেছে, আপনারা দেখেছেন লন্ডনে বসে বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধিরা যেটা ঘোষণা করেছে যে তারা একটা সশস্ত্র যুদ্ধ করবে বাংলাদেশে। ফলে একটা সশস্ত্র যুদ্ধেরই প্রথম নমুনা তারা দেখালো। এটা নিছকই একটা বিচ্ছিন্ন অপরাধ নয়, এবং বিচ্ছিন্ন অপরাধটা গণ্য করে এটাকে যেভাবে হাজির করা হচ্ছে, এটাও বাংলাদেশের জন্য বিপজ্জনক। কারণ এটা বিচ্ছিন্ন অপরাধ নয়, কারণ আপনি সন্ত্রাসের কাঠামো আপনি কিন্তু রেখে দিয়েছেন। একই সঙ্গে বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হলো যে একটা এই আমাদের গণঅভ্যুত্থান একজন সৈনিককে, সামনের সারির একজন সৈনিককে আপনি গুলিবিদ্ধ করেছেন। এটা কিন্তু একটা সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। ফলে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি বারবারই সাবধান করেছি যে এর ফলে যেটা ঘটবে বাংলাদেশে, সেটা যে বাংলাদেশটা চরম বিশৃঙ্খলার মধ্যে এবং কার্যত একটা গৃহযুদ্ধের মধ্যে প্রবেশ করবে, এবং হাদিকে গুলি করে হত্যার চেষ্টাটা মূলত তারই প্রথম নমুনা। আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন যে বিচার বিভাগ স্বাধীন, এটা পৃথিবীর কোনো রাষ্ট্রনৈতিক বক্তব্য আমি পাই নাই, এই প্রথম পেলাম। ইউনিটারি পাওয়ার, রাষ্ট্রের ক্ষমতা ইউনিটারি, স্বাধীন বলে কেউ নাই। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে স্বাধীন নয়, এই চিন্তার বিপদটা খেয়াল করেন। তার মানে নির্বাহী বিভাগ, পুলিশ কিংবা মিলিটারি, আমি সেনাবাহিনীকে বলছি, আপনারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছেন, আপনাদেরকে বলছি একটু খেয়াল করেন। আপনারা কিন্তু সন্ত্রাসী ধরবেন আর বিচার বিভাগ ওটা ছেড়ে দেবে, এই ব্যবস্থা আপনারা চান? এটা স্বাধীনতা? বিচার বিভাগের স্বাধীনতা অর্থটা কি? অর্থটা হচ্ছে যে আপনি যে অপরাধী তাকে শাস্তি দেওয়া, এবং সে শাস্তি দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো বিভাগ সেখানে হস্তক্ষেপ করতে পারে না, বৈচারিক প্রক্রিয়া হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আপনি অস্ত্র ধরে, অস্ত্র হাতে যে আসামি ধরা পড়েছে, তাকে আপনারা একের পর এক জামিন দিয়েছেন কেন? আসিফ, আপনি কি আসলে আওয়ামী লীগের সঙ্গে, সন্ত্রাসী বাহিনীর সঙ্গে কোনো লেনাদেনা করেছেন? ফলে আপনি সন্ত্রাসীদের যখন জামিন দিচ্ছেন, যে বিচারকরা জামিন দিয়েছেন, তারা যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এটা পত্রিকায় এসেছে, আমি নাম নিতে চাই না, যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমি সেই রাজনৈতিক দলকে প্রশ্ন করছি, আপনারা বিচার বিভাগকে ব্যবহার করছেন এই দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করবার জন্যে। যারা অপরাধী হিসেবে যারা ধরা পড়েছে, হাতে নাতে ধরা পড়েছে, তারা কীভাবে জামিন পায়? তাদের তো জামিন পাইতে কোনো কথা না। আমরা বুঝতে পারছি আপনারা কারা। আপনারা শেখ হাসিনার এই পুরনো রাষ্ট্র ব্যবস্থাটা আপনারা টিকিয়ে রাখছেন, এবং পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে এখন এই হাদিকে আপনারা গুলি করলেন, এই প্রথম গুলি শুরু হলো। আমি আসিফকে সাবধান করে দিচ্ছি, এর জন্য আপনি দায়ী, এর জন্য ডক্টর ইউনূস দায়ী, অবশ্যই আপনারা দায়ী। কারণ এই যে 8ই অগাস্ট আপনারা যে সাংবিধানিক প্রতিক্রিয়া ঘটিয়েছেন, এটা কিন্তু তারই কিন্তু ফল। নির্বাচন আসছে, তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণার পরপরই কিন্তু গুলি চালানো শুরু হয়ে গেল। তারা দাবি করছে এটা একটা স্বাভাবিক ঘটনা, অপরাধ হতে পারে। আমাদের তো রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচনের সঙ্গে এরকম কি মারপিট হয়, এরকম দাঙ্গাহাঙ্গামা হয়, এরকম হত্যাকাণ্ড হয় না। এই স্বাভাবিককরণ আমরা আপনাদেরকে করতে দেব না, এটা কোনো স্বাভাবিক অবস্থা মোটেও নয়। আপনি খেয়াল করেন, ইতিমধ্যে গোয়েন্দারা প্রচার শুরু করেছে, অপরাধী আসামে পালিয়ে যাবার আগেই প্রচার শুরু করেছে কি যে সে চলে গেছে ভারতে। ও যে ভারতে চলে গেছে, এটা প্রচার করা খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু গোয়েন্দাদের তরফ থেকে প্রচারিত হচ্ছে। তার মানে
ওকে আর এখন ধরার দরকার নেই। ওর ব্যবস্থাটা নিরাপদ করাটা, ওকে বাংলাদেশে এই সন্ত্রাসীদের নিরাপদ থাকবার জন্যে এরা প্রচার করছে যে অপরাধী ভারতে পালিয়ে গেছে, তাদের কাছে প্রমাণ আছে। আপনি দেখবেন যে অনেক যারা গোয়েন্দা আছে, আমাদের সাংবাদিক মূলত বলে যে আমি সাংবাদিক, আসলে কিন্তু গোয়েন্দাদের পক্ষে যারা কাজ করে এরা কিন্তু বলছে যে তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন। এই ধরনের অপরাধী একটা ভারতে পালিয়ে যায়নি, উল্টাটা ভারত থেকে অস্ত্র আসছে এবং অপরাধীরা প্রবেশ করছে। এই যেটা হাদির গুলির মধ্য দিয়ে আপনারা পরিষ্কার দেখবেন যে তারা প্রবেশ করছে, এবং এটাকে ম্লান করবার জন্য, এটাকে অস্পষ্ট করে দেবার জন্য, অপরিচ্ছন্ন করে দেবার জন্য, সাংবাদিকদিকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে যে না, আসামি আপনাকে পালিয়ে গেছে। যখন আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলে বুঝি হাসিনা ব্যবস্থাটা চলে যাবে। না, এটা যাবে না। আসিফ নজরুলের পদত্যাগ করলো, হাসিনা ব্যবস্থা কিন্তু চলে যাচ্ছে না। আপনাকে মূলত একটা শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে গঠন করতে হবে। তবে 8 তারিখে কিসের ভিত্তিতে 5ই অগাস্টে গণঅভ্যুত্থান হওয়ার পরে এইরকম একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠিত হয়েছে, এটা হচ্ছে ইস্যু। এবং যারা এই ধরনের সরকার গঠন করেছে তাদেরকে চিহ্নিত করুন, কারণ তারা ব্যবস্থার সঙ্গে যুক্ত। তখন আসিফ নজরুলের নাম আসবে, তখন সেনাবাহিনীর অনেকেরই নাম আসবে, তখন যারা আমাদেরকে আয়নাঘর রেখেছে, আমাদেরকে গুম করেছে, আমাদেরকে আইন বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের নাম আসবে। এই আন্তর্জাতিক আইনের অধীনে কোনো খুনি অপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধীকে আর রাজনৈতিক আশ্রয় দেবার কোনো বিধান নাই। আপনারা আইসিটি বিধান পড়েন, আপনারা মানবাধিকার আইন পড়েন, এইসব কোনো বিধান কিন্তু নাই। তাহলে পররাষ্ট্র উপদেষ্টা তার খুব সহজে বুঝিয়ে দিল আমাদের কিছু করার নাই, ভারত খুব শক্তিশালী রাষ্ট্র না, ভারত শক্তিশালী রাষ্ট্র নয়। এবং আপনাদেরকে এটাও বলতে চাই, যদি আপনি আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা, ভারত যেখানে কূটনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী, তার হোমওয়ার্ক আমাদের চেয়ে বেশি, ভারত একটা কূটনৈতিক বিপর্যয়ের মধ্যে আছে, হাসিনাকে ফেরত না দেবার কোনো যুক্তি নেই। আসিফ নজরুলের যে বক্তব্য আপনারা শুনেছেন, এটা কিন্তু এই গোপন আঁতাতেরই কিন্তু লক্ষণ। আপনি বিচার বিভাগকে বলছেন যে বিভাগ স্বাধীন, অন্যদিকে আবার দাবি করছেন না বিচার বিভাগকে প্রভাবিত করেছে বিএনপির লোকজন। আপনি একটা রাজনৈতিক দলকে দোষারোপ করার জন্য আপনি এখন বিচার বিভাগকে আপনি কিন্তু এভাবে দোষারোপ করছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।